প্রিয় শিক্ষার্থী, সবাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করো। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি। আজকে আমরা জানব উদ্ভিদের একটি বিশেষ শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা শুধুমাত্র উদ্ভিদকুলের জন্য না, তার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেনিফিশিয়েন্ট হলো প্রাণীকুল। আজকে আমরা সেই প্রক্রিয়াটাই জানতে যাচ্ছি, আর সেই প্রক্রিয়াটা হলো সালোক সংশ্লেষণ, ফটোসিনথেসিস। আমরা এখন জানব ফটোসিনথেসিসের বিভিন্ন প্রক্রিয়া, তার আনুষঙ্গিক ঘটনা, কিভাবে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস ক্রিয়া ঘটে থাকে, তার এই ক্রিয়া ঘটানোর জন্য কি কি প্রভাবক প্রয়োজন, প্রভাবকগুলো কিভাবে কাজ করে, কোন প্রক্রিয়াতে কোন অবস্থার প্রেক্ষিতে প্রভাবকগুলো সক্রিয় হয়ে তার প্রয়োজনীয় কাঠামো তৈরি করে তার এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য। তাহলে চলো আমরা বিশদভাবে জানব সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়া। এবার আমরা জানব সালোক সংশ্লেষণ কোন আলোতে ঘটে। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি বলেছিলাম একজন ব্রিটিশ শারীরতত্ত্ববিদ স্টিফেন হেলস 1727 সালে বলেছিলেন, সালোক সংশ্লেষণে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে খাদ্য গ্রহণ করে এবং সূর্যালোক হয়তোবা তাকে সহায়তা করে। সূর্যালোক থেকে আলো আসে, এই লাইট বা আলো সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয়। সালোক সংশ্লেষণে সূর্যালোকে মূলত ফোটন কণা থাকে। এই ফোটন কণা এসে পাতার ক্লোরোফিল অণুকে ধাক্কা দেয়। এই ক্লোরোফিল অণুর মধ্যে থেকে ইলেকট্রন স্থানান্তরিত হয়। এই ফোটন কণার ইলেকট্রন ধাক্কা দেওয়ার ক্ষমতা রয়েছে, ফলে ইলেকট্রন স্থানান্তরিত হলে, ইলেকট্রন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হলে তার ভিতরে ফটোফসফোরিলেশনের ঘটনাটি ঘটে থাকে। আমরা এই অংশগুলো দেখব পরবর্তীতে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর অধ্যায় পড়ার সময়। তাহলে আমরা আপাতত জানতেছি সালোক সংশ্লেষণ কোন আলোতে ঘটে। আমাদের প্রশ্ন এটাই, সালোক সংশ্লেষণ কোন আলোতে সংঘটিত হয়। এখানে আমরা খুব সহজে উত্তর দিতে পারি, সালোক সংশ্লেষণ কেবলমাত্র দৃশ্যমান আলোতে ঘটে থাকে। দৃশ্যমান আলোতে বর্ণালী বিশ্লেষণে আমরা দেখতেছি দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 390 থেকে 760 পর্যন্ত। তোমরা ফিজিক্সের বইয়ে বা কেমিস্ট্রির বইয়ে এই সংখ্যাটার কিছু হেরফের দেখবে। আমরা বায়োলজিতে আপাতত এটুকু মনে রাখবো, 390 থেকে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, 760 পর্যন্ত। এই দৃশ্যমান আলোর চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের কি কি আলো রয়েছে দেখো। আছে কসমিক রে, মহাজাগতিক রশ্মি। তারপরে আছে এক্স রে, ওই যে আমরা যে এক্স রে করি, ভাঙা হাড়ের অংশ আমরা দেখি, সেই এক্স রে রশ্মি। তাহলে এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য কত দেখো, 1-এর কাছাকাছি। তারপরে রয়েছে আল্ট্রাভায়োলেট বা অতি বেগুনি রশ্মি। তাহলে এখানে কিন্তু সালোক সংশ্লেষণ ঘটে না। তাহলে কি বলতেছি, দৃশ্যমানের চেয়ে কম, কসমিক, এক্স রে, আল্ট্রাভায়োলেট রে, এদের মধ্যে সালোক সংশ্লেষণ হয় না। আবার দেখো 760-এর বেশি কি রয়েছে, অবলোহিত, ইনফ্রারেড রে। তারপরে রয়েছে রেডিও রে। তাহলে দৃশ্যমান আলোর অধিক তরঙ্গ দৈর্ঘ্য যাদের রয়েছে, ইনফ্রারেড বা অবলোহিত এবং রেডিও রেতে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়। তাহলে সালোক সংশ্লেষণ ঘটে শুধুমাত্র দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যে, অর্থাৎ 390 থেকে 760। তার মধ্যে রয়েছে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। বেগুনির 390 থেকে 430, নীল 430 থেকে 470, আসমানি 770 থেকে 500, তারপরে 500 থেকে 560 হলো সবুজ, তারপরে হইতেছে হলুদ 560 থেকে 600, কমলা 600 থেকে 650 এবং সর্বশেষে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য 650 থেকে 760 পর্যন্ত। তাহলে এই ছিল দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এই দৃশ্যমান আলোতে সালোক সংশ্লেষণের ঘটনাটি ঘটে। আর দৃশ্যমানের মধ্যে প্রথম দুটি বর্ণ অর্থাৎ বেগুনি নীল
এখানে সালোক সংশ্লেষণের হার বেশি থাকে, এই আলোতে সালোক সংশ্লেষণ বেশি চলে। আবার কমলা লাল, শেষের দুইটি কমলা লাল, এখানেও সালোক সংশ্লেষণ বেশি হয়। উন্নত বিশ্ব আজ কৃত্রিমভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটাচ্ছে। এই বর্ণালী দিয়ে, বিভিন্ন বর্ণের আলো দিয়ে বিভিন্ন ফসল ভার্নালাইজেশন পদ্ধতিতে তারা বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন দেশে আছে এরকম প্রক্রিয়া, যে কোনো ঋতুতে যে কোনো ফসল ফলাতে পারে এই তরঙ্গ দৈর্ঘ্যের ব্যবহার করে, এই আলো ব্যবহার করে। জাপানে, আমেরিকাতে, চীনে এই প্রসেস বহু আগেই চলে। বর্তমানে মিডল ইস্টের অ্যারাবিক কান্ট্রিতে, মরুজ এলাকাতে নিবিড় পদ্ধতিতে একটি বিশেষ বিল্ডিং, একটা বিল্ডিংয়ের মধ্যেই বিভিন্ন রঙের আলো প্রয়োগ করে এবং খাদ্য উদ্ভিদের কোন অংশে, মূলরুমের কোন অংশ দিয়ে পাস করতে হবে, কোন ফসলের জন্য কোন খনিজ উপাদান কতটুক প্রয়োজন, ওইটুকু দিয়ে কোন আলো কতটুক প্রয়োজন, কোন ফসলের জন্য কোন বর্ণালীর আলো বেশি প্রয়োজন, ওইগুলো অ্যানালাইসিস করে ফসল উৎপাদন করা হয়। তাহলে আমরা এই বর্ণালী বিশ্লেষণ আমাদের পরবর্তীতে তোমরা যেন এই অংশগুলো নিয়ে আরো কাজ করতে পারো, এই জন্যই আমাদের সিলেবাসে এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্ণালী বিশ্লেষণ দিয়ে আমরা সালোক সংশ্লেষণ হেরফের ঘটাতে পারি। তাহলে কি জানলাম? এই দৃশ্যমান আলোর মধ্যে বেগুনি নীল, কমলা লাল, বেনি কলা, আমি এভাবে মনে রাখতে বলতেছি, বেনি বেগুনি নীল এবং কলা কমলা লাল। মনে রাখবে এই চারটি বর্ণে বেগুনি নীল, কমলা লাল, এদের মধ্যে সালোক সংশ্লেষণ বেশি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আবার লক্ষ্য করো, দুটি ফটো সিস্টেম রয়েছে যেখানে সালোক সংশ্লেষণের ঘটনা ঘটে, আলোক পর্যায়ের ঘটনা ঘটে। আমরা পড়ব ফটো সিস্টেম 1, ফটো সিস্টেম 2। আর এদের বিক্রিয়ার কেন্দ্র, তারা কোন আলোতে সবচেয়ে বেশি উদ্দীপিত হয় তার উপর ভিত্তি করে তাদের বিক্রিয়ার কেন্দ্র P700, P680। ফটো সিস্টেম 1 এর জন্য P700 তরঙ্গ দৈর্ঘ্যের আলো সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয়, এই জন্য তার বিক্রিয়ার কেন্দ্র ধরা হচ্ছে P700। এবং ফটো সিস্টেম 2 এর জন্য সবচেয়ে বেশি উদ্দীপিত হয় কোন আলোতে, কোন আলোতে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য ছড়ায়, ফোটন নির্গত হয়, তা হলো 680। ফটো সিস্টেম 2 এর জন্য 680, তার বিক্রিয়ার কেন্দ্র এই জন্য বলা হয় P680। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এই দুটি আলোই লাল বর্ণের আলো। 700, 680 দুটি কোন বর্ণের আলো? লাল বর্ণের। কারণ লাল বর্ণ দেখো অ্যাক্টিভ হয় 650 থেকে 760 পর্যন্ত, তাহলে 680 এর মধ্যেই আছে, 700 এর মধ্যেই আছে। এই জন্যই বলা হয় লাল আলোতে সালোক সংশ্লেষণ হার সবচেয়ে বেশি। তাহলে আমরা কি জানলাম? দৃশ্যমান আলোতেই সালোক সংশ্লেষণ হার সবচেয়ে বেশি। আর দৃশ্যমান আলোর মধ্যে কোন আলোতে সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ হবে, সবচেয়ে বেশি ফোটন নির্গত হতে পারবে, তা হলো লাল আলোতে। তাহলে আমার প্রশ্ন এটাই, কোন বর্ণের আলোতে, কোন আলোতে সালোক সংশ্লেষণ হার বেশি? তাহলে আমরা জানলাম দৃশ্যমান আলোতে, এবং দৃশ্যমান আলোর কোন আলোতে? বেগুনি নীল, কমলা লাল। আর এককভাবে বললে, সার্বিক বিবেচনায় বললে, ফটো সিস্টেম 1, 2 অ্যাক্টিভ হয়। ফটো সিস্টেম 1 700, ফটো সিস্টেম 2 680। দুটি যেহেতু লাল বর্ণের, এই জন্য আমরা বলতে পারি সার্বিক বিবেচনায় লাল আলোতে সালোক সংশ্লেষণ হার সবচেয়ে বেশি। তাহলে এই তথ্যগুলো এমসিকিউর জন্য, সিকিউর জন্য যে কোনো জায়গায় আসতে পারে, তোমরা খুব ভালো করে মনে রাখবে। মূলত জ্ঞানের জন্য হলেও এই অংশটুকু তোমার ভালো করে মনে রাখতে হবে। সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলি, আমি কিন্তু তোমাকে জাস্ট বুঝাতে আসি নাই, পরীক্ষায় কিভাবে আনসার করতে হয় এটা দেখানোর জন্য আমাদের ক্লাস শুরু করেছি। আশা করি অনেক ভালো করবে তোমরা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ধন্যবাদ সবাইকে।